তো আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা মানে আমাদের সবার মনেই একটা নাড়া দেয়। একদিকে যেমন কৌতূহল, তেমনি অন্যদিকে একটা অজানা ভয় কাজ করে। বিষয় অলৌকিক ঘটনা এবং মৃত্যুর পরের জীবন। হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমাদের হাতে রয়েছে অলৌকিক ঘটনাবলীর গবেষক দেবরাজ সান্যালের একটা সাক্ষাৎকারের অংশ। উনি বহু বছর ধরে এই রহস্যময় জগৎ নিয়ে কাজ করছেন। আজকের আলোচনার ভিত্তি মূলত ওনার সেই অভিজ্ঞতা। আর সেখান থেকে আমরা শুধু কোনো ভূতের গল্প শুনব না, তাই তো? বরং বোঝার চেষ্টা করব যে একজন তদন্তকারীর চোখে এই ঘটনাগুলো আসলে কি, কোন জিনিসটা তাকে এই পথে ঠেলে দিল, আর এর পেছনে বিজ্ঞান বা মনোবিজ্ঞানেরই বা কি ব্যাখ্যা থাকতে পারে। চলুন ব্যাপারটা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। হ্যাঁ, তাহলে প্রথমেই সেই ঘটনাটা শুনি যেটা এই গবেষকের মনে প্রথম কৌতূহলের জন্ম দিয়েছিল। এটা তার একেবারে ছেলেবেলার অভিজ্ঞতা। হ্যাঁ, ঘটনাটা বিহারের বেগুসারাইয়ের ওনারা একটা নতুন সরকারি কোয়ার্টারে উঠেছেন। বাড়িটা তখন প্রায় ফাঁকা, আসবাবপত্র বিশেষ কিছুই নেই। হ্যাঁ, উৎসে বলা হয়েছে যে সেই সময় বিহারে লোডশেডিং ছিল একটা রোজকার ঘটনা। তো একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর তার বাবা তাকে ঘুম থেকে ডেকে তোলেন। আচ্ছা। আর তিনি যা দেখান সেটা বেশ অদ্ভুত। বাড়ির প্রত্যেকটা ঘরের আলো, যেগুলো ইলেকট্রিসিটি ছাড়া তো জ্বলার কথাই নয়, সেগুলো একটার পর একটা অদ্ভুত ছন্দে জ্বলছে আর নিভছে। বলেন কি? হ্যাঁ, এটা সাধারণ ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের মতো ছিল না। এর মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল, যেন কেউ ইচ্ছে করে সুইচ অন অফ করছে। শুধু এটাই নয়, এর সাথে আরও একটা ঘটনা জুড়ে ছিল যেটা শোনার পর আমার নিজেরই কেমন গা ছমছম করছিল। বাড়ির পাশে একটা বিশাল মাঠে একটা ভাঙাচোরা পুরনো অ্যাম্বাসেডর গাড়ি পড়ে থাকতো। ও আচ্ছা। আক্ষরিক অর্থে একটা লোহার কঙ্কাল। গাড়িতে ব্যাটারি ছিল না, ইঞ্জিন কাজ করতো না, কিচ্ছু না। একদিন বিকেলে খেলার সময় হঠাৎই সেই ভাঙা গাড়ির হেডলাইট দপ করে জ্বলে উঠল। বাপরে, ভাবুন একবার, যে গাড়িতে কোনো পাওয়ার সোর্সই নেই, তার আলো জ্বলে উঠল। এই দুটো আপাত সম্পর্কহীন ঘটনাই তার কিশোর মনে একটা গভীর প্রশ্ন তৈরি করে দেয়। শেষ। যখন আমাদের চেনা যুক্তি দিয়ে কোনো কিছুর ব্যাখ্যা মেলে না, তখনই তো আসল অনুসন্ধানের শুরু হয়, তাই না? একদম। ওনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এটা ভূত খোঁজার চেয়েও বড় একটা ধাঁধার মতো ছিল, যার সমাধানের জন্য উনি আজও কাজ করে চলেছেন। আচ্ছা, এই যে আমরা অলৌকিক বা প্যারানর্মাল শব্দটা ব্যবহার করি, একজন গবেষকের কাছে এর মানেটা ঠিক কি? তারা যখন কোনো জায়গায় তদন্ত করতে যান, তারা কি সত্যি ভূত বা আত্মা খোঁজেন, নাকি অন্য কিছু? দেখুন, ওই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে প্যারানর্মাল শব্দটা আসলে একটা কাজের সুবিধার জন্য বানানো ট্যাগলাইন। এর আসল অর্থ হলো এমন কোনো ঘটনা তদন্ত করা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্তত সেই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ও, তাদের উদ্দেশ্য ভয় পাওয়া বা ভয় দেখানো নয়, বরং সেই নিব্যাখ্যাত ঘটনার পেছনের কারণটা খুঁজে বের করা। তার কারণটা ভৌতিক না হয়ে প্রাকৃতিকও হতে পারে। যেমন ধরুন, কোনো অদ্ভুত চৌম্বক ক্ষেত্র বা ইনফ্রাসাউন্ড। একদম, হতে পারে সেটা কোনো ভূগর্ভস্থ গ্যাসের প্রভাব বা এমন কোনো শব্দ তরঙ্গ যা আমরা কানে শুনতে পাই না, কিন্তু মনে একটা অস্বস্তির অনুভূতি তৈরি করে। তাদের কাজ হলো সমস্ত সম্ভাব্য লৌকিক ব্যাখ্যাগুলোকে এক এক করে বাতিল করা। যদি সব রকম বৈজ্ঞানিক সম্ভাবনা খতিয়ে দেখার পরেও কোনো ঘটনার ব্যাখ্যা না পাওয়া যায়, শুধু তখনই সেটাকে প্যারানর্মালের তালিকায় রাখা হয়। তার মানে এটা ঠিক প্রচলিত অর্থে ভূত শিকার নয়। না না, এটা বরং অজ্ঞাতকে জানার একটা বৈজ্ঞানিক প্রচেষ্টা। এই দৃষ্টিভঙ্গিটা তো বেশ অন্যরকম। কিন্তু ওই সাক্ষাৎকারে ভূতের ধারণা নিয়ে একটা খুব মজার সমাজতাত্ত্বিক তত্ত্বের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, পুরনো দিনের পণ্ডিত বা শাসকরা নাকি সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভূত শব্দটারই সৃষ্টি করেছিলেন। এই ধারণাটা খুবই আকর্ষণীয়। এটা ঘটনাগুলোকে অলৌকিক দৃষ্টিকোণ থেকে না দেখে সমাজতাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে দেখছে। অর্থাৎ ভূতের বিশ্বাসটা কি সত্যি বাইরের কোনো সত্তার কারণে তৈরি, নাকি মানুষের মনের ভেতরেই এর জন্ম? ভাবুন, যদি এমন একটা অদৃশ্য শক্তির ভয় দেখানো যায় যা পাপ করলে শাস্তি দেয়, তাহলে তো মানুষকে দিয়ে নিয়মকানুন মানানো অনেক সহজ হয়ে যায়।
যেখানে রাজার আইন পৌঁছাতে পারত না সেখানে ভূতের ভয় কাজ করত। ঠিক তাই। এই তত্ত্ব অনুযায়ী ভূত ছিল সেই সময়ে সামাজিক নিয়ন্ত্রণের একটা অদৃশ্য হাতিয়ার, একটা ভয়কে মানুষের মনে এমনভাবে গেঁথে দেওয়া হতো যাতে তারা নিজেরাই নিজেদের শাসন করে। তাই প্রশ্নটা হলো, আমরা যাকে আত্মা বা প্রেতাত্মা বলি সেটা কি আদৌ কোনো পারলৌকিক সত্তা, নাকি আমাদের সম্মিলিত চেতনার গভীরে প্রথিত একটা সাংস্কৃতিক নির্মাণ? ভূতের ধারণার এই সমাজতাত্ত্বিক ব্যাখ্যাটা তো দারুণ, কিন্তু এই কথোপকথনে আরও একটা চমকপ্রদ দিকে এগোনো হয়েছে, যেখানে একেবারে আইনস্টাইনের থিওরি নিয়ে আসা হয়েছে। ব্যাপারটা কি? হ্যাঁ, এখানেই আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। এখানে বিজ্ঞানের অন্যতম মৌলিক একটা সূত্রের কথা বলা হয়েছে, শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি। সূত্রটা আমরা সবাই স্কুলে পড়েছি। যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একদম। এই মহাবিশ্বের মোট শক্তি ধ্রুবক। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে। যেমন জল গরম করলে বাষ্প হয়, সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরলে বিদ্যুৎ তৈরি হয়। শক্তি শুধু তার রূপ বদলায়, হারিয়ে যায় না। কিন্তু এর সাথে আত্মার কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই প্রশ্নে, আমাদের চেতনা বা জীবন শক্তি, যাকে আমরা কনশিয়াসনেস বলি, সেটাও তো এক ধরনের শক্তি, তাই না? আমাদের মস্তিষ্ক কোটি কোটি নিউরনের মধ্যে যে বৈদ্যুতিক সংকেত আদান প্রদান করে, তার ফলেই তো আমাদের অনুভূতি, চিন্তা, স্মৃতি এই সব কিছু তৈরি হয়। এটা একটা অত্যন্ত জটিল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে মৃত্যুর পর যখন আমাদের শরীরটা অকেজো হয়ে যায়, সেই শক্তির কি হয়? শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী সেটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা নয়। বেসড লাইফ ফর্ম মানে আমাদের পরিচিত কার্বন ভিত্তিক জীবনের অবসান ঘটলেও আমাদের চেতনার মূল শক্তিটা এক অন্য রূপেই মহাবিশ্বে থেকে যায়। তার মানে এই তত্ত্ব অনুযায়ী বিজ্ঞান নিজেই মৃত্যুর পরের জীবনের সম্ভাবনার দরজা খোলা রাখছে, আত্মা হিসেবে নয় বরং শক্তি হিসেবে। এক কথায় হ্যাঁ, এটা নিছক কল্পনা বা বিশ্বাস নয়, বরং পদার্থবিদ্যার অন্যতম মৌলিক সূত্রের একটা সম্ভাব্য ফলাফল হিসেবে দেখা হচ্ছে। তবে অবশ্যই এটা একটা হাইপোথেসিস, প্রমাণিত সত্য নয়, কিন্তু এটা অলৌকিক ধারণাকে প্রথমবারের মতো বিজ্ঞানের কাঠামোর মধ্যে ফেলার একটা প্রচেষ্টা। কিন্তু এর একটা উল্টো ব্যাখ্যাও তো আছে, তাই না? মানে উৎসে বলা হচ্ছে যে যারা এই ধরনের অভিজ্ঞতা লাভ করেন, হতে পারে সমস্যাটা বাইরে নয়, তাদের ভেতরেই। একদম ঠিক। বিজ্ঞানের অন্য একটা শাখা, যেমন নিউরোসায়েন্স বা মনোবিজ্ঞান, এর সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাখ্যা দেয়। তাদের মতে এই ধরনের অভিজ্ঞতার কারণ হতে পারে মস্তিষ্কের কোনো সূক্ষ্ম ত্রুটি, অথবা আমাদের মনে ছোট থেকে গেঁথে যাওয়া কোনো বিশ্বাস। ও, যেমন ছোটবেলায় শোনা ভূতের গল্প? হ্যাঁ, ঠিক তাই। সেই গল্পগুলো আমাদের অবচেতনে এমনভাবে থেকে যায় যে অন্ধকারে দড়ির একটা অংশকেও আমরা সাপ বলে ভুল করতে পারি। অর্থাৎ মস্তিষ্ক হয়তো পরিচিত ধারণার ওপর ভিত্তি করে বাস্তবতাকে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। একদম। মস্তিষ্ক সবসময় একটা চীনা প্যাটার্ন খোঁজে, তাই হঠাৎ করে পর্দার নাড়াচাড়া বা কোনো অদ্ভুত শব্দকে সে সহজেই একটা পরিচিত ভূতের ছাঁচে ফেলে দেয়। তাই বিতর্কটা হলো, এই অভিজ্ঞতাগুলোর উৎস কি বাইরের কোনো শক্তি, নাকি আমাদের মস্তিষ্কের ভেতরের রসায়ন? এই দুই সম্ভাবনার মধ্যেই পুরো রহস্যটা লুকিয়ে আছে। তাহলে তদন্তের পদ্ধতিটা ঠিক কি? একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যখন কোনো জায়গায় যান, তারা কিভাবে এই দুই সম্ভাবনার মধ্যে পার্থক্য করার চেষ্টা করেন? শুধু অনুভূতির ওপর ভরসা করেন, নাকি কোনো যন্ত্র ব্যবহার করেন? তারা দুটোই করেন। উৎসে বলা হয়েছে, যদিও ব্যক্তিগত অনুভূতি একটা বড় ভূমিকা পালন করে, কিন্তু তারা কিছু যন্ত্রও ব্যবহার করেন, যেমন ইএমএফ মিটার। ইএমএফ মিটার, ওটা দিয়ে কি মাপা হয়? এটা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন মাপা হয়। তত্ত্ব অনুযায়ী কোনো অশরীরী শক্তির উপস্থিতি তার চারপাশের পরিবেশের বৈদ্যুতিক বা চৌম্বকীয় ক্ষেত্রে অস্বাভাবিক পরিবর্তন ঘটাতে পারে। আচ্ছা। তাই কোনো কারণ ছাড়া হঠাৎ করে মিটারের কাঁটা চড়ে গেলে সেটাকে একটা সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হয়, যদিও এর পেছনে সাধারণ কারণও থাকতে পারে, যেমন বাড়ির পুরনো ওয়্যারিং। আর কি কি যন্ত্র ব্যবহার করা হয়? থার্মাল ক্যামেরা ব্যবহার করা হয়। এটা দিয়ে কোনো ঘরের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন, যেমন হঠাৎ করে কোনো জায়গা খুব ঠান্ডা হয়ে যাওয়া বা কোল্ড স্পট তৈরি হওয়া, তা ধরা যায়। এছাড়া আছে ইভিপি রেকর্ডার, যা খুব সংবেদনশীল একটা অডিও ডিভাইস। এটা দিয়ে এমন সব শব্দ রেকর্ড করার চেষ্টা করা হয় যা মানুষের শোনার ক্ষমতার বাইরে। কিন্তু এই সব যন্ত্রের রিডিংয়ের পরেও তো একটা প্রশ্ন থেকে যায়,
যেমন ওই উৎসে একটা ঘটনার কথা বলা হয়েছে, যেখানে দুজন শিক্ষিকা একই সাথে একজন লাল শাড়ি পরা মহিলাকে দেখেছিলেন, যার কোনো বাস্তব অস্তিত্ব সেখানে ছিল না। এখানে তো কোনো যন্ত্রের প্রমাণ নেই, আছে শুধু দুজনের অভিজ্ঞতা। আর এটাই এই গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রমাণের নিরিখে কতটা গুরুত্ব দেওয়া যায়? একজন কিছু অনুভব করলে তাকে মনের ভুল, হ্যালুসিনেশন বা মস্তিষ্কের কারসাজি বলা যেতে পারে। কিন্তু দুজন যুক্তিবাদী, শিক্ষিত ব্যক্তি যখন একই সময়ে একই জিনিস দেখেন, তখন তাকে সহজে উড়িয়ে দেওয়া যায় না। এর কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে, যেমন মাস হিস্টেরিয়া? হ্যাঁ, এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হল মাস হিস্টেরিয়া বা গণ হ্যালুসিনেশন। এটি এমন একটি মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে একটি গোষ্ঠীর মানুষের মধ্যে কোনো বাহ্যিক কারণ ছাড়াই একই ধরনের শারীরিক বা মানসিক লক্ষণ দেখা যায়, কিন্তু সেটাও প্রমাণ করা প্রায় অসম্ভব। আপনি কিভাবে প্রমাণ করবেন যে তারা যা দেখেছে তা মনের ভুল, আসল নয়? এখানেই বিজ্ঞান আর ব্যক্তিগত অভিজ্ঞতার সীমারেখাটা খুব ঝাপসা হয়ে যায়। তার মানে কি ওই গবেষকের দেখা সেই ব্যাটারিবিহীন অ্যাম্বাসেডরের হেডলাইট জ্বলে ওঠার পেছনে এই ধরনের কোনো এনার্জি বেসড লাইফ ফর্মের ভূমিকা থাকতে পারে? এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না? সেই গবেষকের মতে উড়িয়ে দেওয়া যায় না। যতক্ষণ না পর্যন্ত এর কোনো স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলছে, ততক্ষণ পর্যন্ত সব সম্ভাবনাই খোলা রাখতে হবে। এটাই একজন সত্যিকারের অনুসন্ধানকারীর কাজ। আজকের আলোচনাটা একটা ভাঙা গাড়ির অদ্ভুত ঘটনা দিয়ে শুরু হয়ে অলৌকিক শব্দের সমাজতাত্ত্বিক অর্থ এবং চেতনা ও শক্তির মতো গভীর তাত্ত্বিক আলোচনায় পৌঁছেছে। আমরা দেখলাম কিভাবে একটা ব্যক্তিগত কৌতূহল থেকে বিজ্ঞানের সূত্র পর্যন্ত সবকিছুকে এক সুতোয় বাঁধার চেষ্টা করা হয়। হ্যাঁ, আর এই কথোপকথনের মূল বিষয় কিন্তু শুধু ভূতের অস্তিত্ব বা অনস্তিত্ব নিয়ে নয়। এর আসল সুরটা হলো মানুষ কিভাবে ব্যাখ্যাতীত জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করে। এই অনুসন্ধানের জন্য সে কখনো বিজ্ঞানের সাহায্য নেয়, কখনো দর্শনের, আবার কখনো বা নিছক ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে। আমাদের না জানা জগৎকে জানার এই চিরন্তন চেষ্টাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। উৎসে বলা হয়েছে যে আমাদের 5টি ইন্দ্রিয়, দেখা, শোনা, গন্ধ, স্বাদ এবং স্পর্শ, এগুলোই আমাদের বাস্তবতার জগৎ তৈরি করে। আমরা যা অনুভব করতে পারি সেটাই আমাদের কাছে সত্যি। কিন্তু এমন কি হতে পারে না যে কোনো শক্তিভিত্তিক জীবন বা সত্তা আমাদের অনুভূতির সীমার বাইরে, হয়তো ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট স্তরে অবস্থান করছে? আমরা তাদের দেখতে বা অনুভব করতে পারি না বলেই কি তাদের অস্তিত্ব সত্যি সত্যিই নেই? নাকি আমাদের বাস্তবতার ধারণাটাই খুব সীমিত?